সকলকে শুভ সন্ধ্যা। আমরা ওয়েলকাম টু নাসির একাডেমি। আমরা শুরু করব আজকে আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ পরবর্তী অংশতে রয়েছে আমাদের এমসিকিউ কোশ্চেন। কনস্ট্যান্টভাবেই চলছে। আমরা অলরেডি যে টপিকটা শেষ করেছি, লেখা বলা পড়াশোনা, এই টোটালটাকে আমরা শেষ করেছি থিওরি। যারা পুরনো ভিডিওটা দেখেনি তাদেরকে বলবো দেখে নেওয়ার জন্য। অনেকটা দিন হলো কোনো ভিডিও আপলোড করা নেই, তো আজ আপলোড করতে হচ্ছে একটাই কারণে যে 3-4 দিন হয়ে গেছে আপলোড করা হয়নি। তার প্রত্যেকেই তোমরা জানো যে ডিএলএড এক্সাম চলছে, তাদের সাজেশন সব কিছু নিয়ে একটু ব্যস্ততা কেটে যাচ্ছে। যে প্রতিদিন সাজেশন দেওয়া, তাদেরকে নতুন করে মানে সব কিছু গুছিয়ে দেওয়া আর একটা জায়গা রয়ে গেছে, তো যার ফলস্বরূপ কিন্তু সেগুলোকে করতে হচ্ছে। এবার আমাদের অফলাইনে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেগুলোকে পড়ানো এবং অনলাইন রয়েছে, সব কিছু মেনটেন করে নিয়েই আমাদের কিন্তু ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হয়। তবে আমি কথা দিচ্ছি যে রেগুলারিটি মেনটেন করার একটা জায়গা আমরা রাখছি এবং আমরা একটা নির্দিষ্ট শিডিউল রাখছি। আশা রাখছি যে এই নির্দিষ্ট শিডিউলের মধ্যেই আমরা ক্লাসগুলোকে স্টার্ট করব। আগামী দিনগুলোতে লাইভ ক্লাস আনবো বলে আশা রাখছি। ক্রমশ দিন দিন আমরা চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেককেই। যারা প্রত্যন্ত গ্রাম থেকে দেখছো বা যারা প্রত্যন্ত মানে পোর ফ্যামিলিতে বিলং করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন যে মানে সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো রয়েছে সেগুলোকে আনার চেষ্টা করছি। তো আজ এই মুহূর্তে আমরা পর্যালোচনা করতে চলেছি আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ আমরা যে পার্টটাকে অর্থাৎ আমরা 1 থেকে 40 পর্যন্ত সম্পূর্ণ এমসিকিউগুলো ডিসকাস করেছি। আজকে আমরা 41 থেকে 60 পর্যন্ত অর্থাৎ 20টা কোশ্চেন কিন্তু ডিসকাস করব। এই 20টা কোশ্চেনের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ক্লাসটা করছো তারা প্রত্যেকে আশা রাখছি উত্তরগুলো পারবে। যারা ডেসক্রিপশন করেছো তারা 100% উত্তরগুলো প্রত্যেকটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো যে একবার একটু সাবস্ক্রাইবটা করে নেওয়ার জন্য। আর যারা পুরানো দেখছো প্রত্যেকেই থ্যাংক ইউ। তো চলো শুরু করি আজকে আমাদের পরবর্তী ক্লাস। বলছে সব শিক্ষার্থী একসঙ্গে সব ব্যাপারে বুঝতে না পারার কারণ। যত ধরনের শিক্ষার্থী আমার শ্রেণীকক্ষে উপস্থিত রয়েছে, প্রত্যেকটা শ্রেণীকক্ষে কি করছি, শিক্ষার্থীরা সব কিছু বুঝে নিতে পারছে না। এর কারণ কি? এদেরকে ব্যক্তিগত বৈষম্য, না চিন্তাধারার পার্থক্য? অপশান সি বলছে বয়সের পার্থক্য, অপশান ডি বলছে ধারণার পার্থক্য। দেখো, ব্যক্তিগত প্রবলেমই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে না। কারণ শ্রেণীকক্ষে কিন্তু শ্রেণীকক্ষে কিন্তু শিক্ষক প্রেজেন্ট থাকে এই জায়গাটাকে, অর্থাৎ আমরা অপশান এ কে সঠিক উত্তর করতে পারছি। এবার চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন থেকে। কোশ্চেন নাম্বার হচ্ছে 42 এর ক্ষেত্রে। 42 এ কি বলছে? বলছে শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কি করবেন? পিছিয়ে পড়া ছাত্রদেরকে নিয়ে কি করবেন? এটা কিন্তু এখন আমাদের পরবর্তী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো বলছে যে এগিয়ে নিয়ে যাবেন না চুপচাপ থাকবেন, কিছুই ভাববেন না, যেমন আছে তেমনই থাকুক, এই নীতিতে চলবেন। কারণ আমি যখন শ্রেণীকক্ষে পড়াতে গেছি তখন আমার কাছে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে গেছে, অর্থাৎ তারা পড়া পারছে না, পড়া ঠিকঠাক করে আসছে না, বা অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, তারা দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা প্রেজেন্ট রয়েছে তাদের থেকে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, এগুলোর জন্য আমি একজন শিক্ষক হিসাবে কি করব? তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, না চুপচাপ থাকতে বলবো তাদেরকে, না বলবো কিছুই মানে আমি চিন্তাভাবনা করবো না এদেরকে নিয়ে, না বলছে যেমন আছে তেমনই থাকুক? তো কোন পার্টটাতে আমরা যাব? এটা কিন্তু আমাদের কাছে মোস্ট অফ দ্য প্রবলেম ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে আমি মনে করছি আমার ব্যক্তিগত যে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আমি আগিয়ে চলব। ক্লিয়ার হতে পেরেছি আমরা? এবার চলে যাব আমার পরবর্তী কোশ্চেনের দিকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 43 দিকে। 43 কি বলছে? পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কি চিন্তা করবেন? যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে গেছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক কি করবে? বলছে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন, বলছে অভিভাবককে ডেকে পাঠাবেন, সংশ্লিষ্ট ছাত্রকে শাস্তি দেবেন, স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবেন। স্কুল কর্তৃপক্ষকে অবহিত করে কোনো কাজে লাগবে না, শাস্তি দেওয়া তো একদমই নিষেধ। অভিভাবককে ডেকে পাঠালে সাময়িক সময়ের জন্য হবে, কিন্তু পুরোপুরি হবে না। অর্থাৎ পিছিয়ে পড়ার কারণটাকে আমাকে অনুসন্ধান করতে হবে। অর্থাৎ পিছিয়ে পড়ার কারণটাকে যদি আমি ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারি তাহলে আশা রাখছি শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া
যে ছাত্রছাত্রী রয়েছে তাদের চিন্তা ভাবনা একজন শিক্ষকের ক্ষেত্রে এটাই ঘটবে। চলে যাবো পরবর্তী কোশ্চেন হচ্ছে 44। শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে, তার পরিবেশন সবসময়ের জন্য একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে পড়াতে যাবেন তখন সে সহজ এবং সরল ভাষায় সুন্দরভাবে গুছিয়ে ভাষাগত বৈশিষ্ট্যকে সঠিক রেখেই কিন্তু সে কিন্তু তার পিছিয়ে পড়া জায়গাটাকে অর্থাৎ শিক্ষকের পরিবেশের যে জায়গা রয়েছে সেই পরিবেশের জায়গাটাকে তিনি বোঝাবেন, অর্থাৎ সহজ এবং সরল। অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলে যাব 45। ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কী? এই ডাইভার্স ক্লাসরুম কথার অর্থ হচ্ছে পৃথক বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ যত বুদ্ধি আছে সেই বুদ্ধির পৃথক করাটাই হচ্ছে একজন ছাত্রের পক্ষে সঠিক জায়গা। অর্থাৎ অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার চলে যাব আমি পরবর্তী কোশ্চেনের দিকে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 46-এর ক্ষেত্রে মানে কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারেন। প্রত্যাশিত ফল লাভ করতে পারেন, এই প্রত্যাশিত ফলটা কি আমরা অলরেডি জেনে গেছি আমার ডেসক্রিপশন ক্লাসের মধ্য দিয়ে। এবার আমরা দেখছি এই জায়গাটাকে সে ফল লাভটা কী করে করছে। বলছে অধিক মাত্রায় শাস্তি দিয়ে, কারণ একজন শিক্ষার্থীকে অধিক মাত্রায় শাস্তি দিয়ে তার কিন্তু প্রত্যাশিত ফলটাকে আশা করা যেতে পারে না। তারপরে বলছে কি একদিন অনেকক্ষণ পড়িয়ে, অর্থাৎ আমি যদি সারাদিন তাকে পড়াই সেটাও সম্ভব না। অভিভাবককে অবহিত করা, অর্থাৎ এই বিষয়ে অভিভাবককে জানানো, সেটাও সম্ভব না। তাহলে কি করছে না ক্রমাগত অনুশীলন যদি আমি করতে থাকি তাহলে এটা আমি পরিষ্কার দেখতে পাবো যে তার মধ্যে একটা কিন্তু জায়গা সৃষ্টি হয়েছে, অর্থাৎ তার প্রত্যাশিত ফল লাভের একটা জায়গা তৈরি হয়েছে। ক্লিয়ার হলাম? এবার চলে যাব আমি পরের কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 47। বলছে শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে পড়াশোনা করছে রেগুলারিটি মেনটেন করে, তাই রেগুলারিটি মেনটেন করবার সময় আদৌ তার কোনো ডেভেলপ হয়েছে কিনা সেটা কিভাবে আমি বুঝতে পারবো। বলছে পরীক্ষার বন্দোবস্ত করে, যদি পরীক্ষার বন্দোবস্ত করেই তৎক্ষণাৎ শব্দটাকে যখন ব্যবহার করেছে তৎক্ষণাৎ কিন্তু কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। কি বলছে প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে, প্রশ্ন উত্তরের যে সমস্তগুলো জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে নিয়েও কিন্তু তৎক্ষণাৎ আসতে পারবো না। তারপর যে লেখবার বন্দোবস্ত করে, যদি লেখার বন্দোবস্ত করতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার থাকবে, তার পরিকাঠামো দরকার আছে, তারপরে লেখা ও বলার ব্যবস্থা করে দিই। কারণ শুধু লেখার মাধ্যমে আমরা কিন্তু তৎক্ষণাৎ বিচার করতে পারি না। তাহলে কি করব না সেক্ষেত্রে লেখা এবং বলা এই দুটো যদি আমরা দেখতে পাই তাহলে কি করব, লেখা এবং বলা এই দুটো পার্ট যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু খুব সহজভাবে বলতে পারবো যে শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে এবং সেটা দ্রুততার সঙ্গে। 48 বলছে কবিতা পাঠদানের উদ্দেশ্য কি। একটা কবিতা যে আমি পাঠ করব সেই কবিতা পাঠের আমার কি কি উদ্দেশ্য থাকতে পারে। কারণ আমি দেখো এই কোনো কিছু করতে গেলেই তার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য কিন্তু কাজ করে, সেই উদ্দেশ্যটাকে কি হচ্ছে একটু দেখে নিই। অপশান এ বলছে কবির বক্তব্যকে উন্মোচিত করা, কারণ কবির বক্তব্য যদি না থাকে তাহলে এই পাঠদানের কোনো গল্প নেই। বলছে ছন্দের বোধের বিকাশ ঘটানো, কারণ ছন্দ মাস্ট বি থাকবে। কল্পনা অনুকৃতি, যদি কবিতায় কল্পনাই না থাকে তাহলে তো সেটা কবিতা হবে না, অর্থাৎ সাহিত্যে কিন্তু একটা কল্পনা থাকবে, সেই কল্পনার কিন্তু বিকাশ করবে। তাহলে কি হচ্ছে আমার উত্তর সবকটা হচ্ছে, তাই না? অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে সবকটা হচ্ছে। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 49-এর ক্ষেত্রে 49 দাগে কোশ্চেনে চলে যাব। 49 দাগে কোশ্চেন কি বলছে না একজন শিক্ষক কি উপায়ে কবিতা পাঠদান করবেন। কবিতা পাঠদানের একটা জায়গা দেখো যে আমি একটা কবিতা পাঠ করছি, কে না শ্রেণীকক্ষে পাঠ করছে, কে করছে একজন শিক্ষক করছে। আমি পূর্বেই বলেছি প্যাডাগজিক্যাল পার্ট যখন আমি করব তখন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমি শিক্ষকের আসনে বসে যাব। আমি যখন শিক্ষকের আসনে বসে যাব তখন প্যাডাগজিক্যাল পার্ট করতে খুব সহজ হবে। তা দেখে নিই কি বলছে। বলছে কবিতাটি যথাযথ আবৃত্তির মাধ্যমে কি করছে শিক্ষক, কিন্তু সে কি করছে পাঠ উপায় তৈরি করছে। ভালো করে বোঝো বিষয়টাকে, একে করছে শিক্ষক করছে। এইবার বলছে যে তুলনামূলক আলোচনা করে, দেখো কোনো বিষয়ের সঙ্গে কোনো বিষয় যদি তুলনা করে তাহলে এই জায়গাটার যে জায়গা আসবে সেই জায়গাটা কিন্তু আলাদা হবে। আবার বলছে নীতি এবং অভিনয়ের মাধ্যমে, যদি নীতি প্রয়োগ করি আর অভিনয় করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে না।
অর্থাৎ একটা জিনিস খেয়াল করে রাখবে যে শুধু এটা দিয়ে ঘটছে না, শুধু তুলনামূলক দিয়ে ঘটছে না, কবিতাটি যথাযথ আবৃত্তির মাধ্যমে ঘটছে না। তাহলে কি ঘটছে না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এই কবিতা পাঠদানের মধ্যে রাখতে হবে। কবিতাটি যথাযথ আবৃত্তি করতে হবে, তাহলে বুঝতে পারবো। তুলনামূলক আলোচনা করতে হবে একে অপরের, অর্থাৎ কবি যেটা বলেছে আর বাস্তবে যেটা করছি সেই বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা রাখতে হবে। বলতে নীতি এবং অভিনয়, অর্থাৎ এই কবিতার যে পর্যায়গুলো রয়েছে, তার যে অভিনয় সিস্টেম রয়েছে, আমরা বিভিন্ন আবৃত্তির ক্ষেত্রে দেখতে পারি। বিভিন্ন আবৃত্তি যারা যে সমস্ত আবৃত্তি কারকরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন অঙ্গি ভঙ্গিতেও কিন্তু তারা আমরা দেখতে পারি করছে। তো আমরা সেক্ষেত্রে এই সবগুলো মিশিয়ে যদি পাঠদান করতে পারি, তাহলে আমি বলতে পারি যে একজন শিক্ষক কবিতা পাঠদান করবে, তার এই সমস্ত গুণাবলীগুলো তার মধ্যে থাকতে হবে। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 50 ক্ষেত্রে, 50 দাগের কোশ্চেন। কবিতা শিক্ষাদানকালে শিক্ষকের প্রধান কাজ কি হবে? শিক্ষকের প্রধান কাজ কখন না, কবিতা শিক্ষাদানকালে কি হচ্ছে, শিক্ষকের আদর্শ স্বরূপ পাঠদান। অবশ্যই বলছে ছন্দ অনুসরণ করে পাঠদান, সবসময় ছন্দ অনুসরণ করা সম্ভব হয় না। বলছে কবিতাটি চিত্রধর্মিত ও পটভূমি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা, 100% শিক্ষার্থীর স্বরূপ পাঠ। শিক্ষার্থীর দরকার নেই, ছন্দ দরকার নেই। এখনো প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষার্থীর স্বরেরও প্রয়োজন নেই, ছন্দেরও নেই। তাহলে আমার হয় এ নইলে সি, দুটো আনসার, এর মধ্যে আমার সঠিক অ্যান্সার বার করে নিতে হবে। তাহলে কোশ্চেনটা আরেকবার রিপিট করি। কবিতা শিক্ষাদানকালে শিক্ষকের প্রধান কাজ কি হবে? কবিতা কিন্তু সে শেখাচ্ছে শিক্ষক, তার মূল কাজ কি? তার মূল কাজ হচ্ছে যে শিক্ষক সবসময় খেয়াল রাখবে একজন শিক্ষার্থীর প্রতি যে সে কতটা সুষ্ঠুভাবে, পরিষ্কারভাবে, ক্লিনভাবে সে বলতে পারছে কবিতাটিতে। যার ফলস্বরূপ কি করতে হবে, স্বরূপ পাঠের দিকে নজর রাখতে হবে। কারণ স্বরূপ পাঠটা কি, তা যে পাঠ জোরে জোরে পড়া হয় তো সেটা স্বরূপ পাঠ। তাই কবিতাটি যদি আমি ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছে কিনা, আদৌ ঠিকঠাকভাবে কৌশলগত পদ্ধতি অবলম্বন করেছে কিনা, সেই জায়গাটাকে দেখার জন্য 100% প্রয়োজন হচ্ছে স্বরূপ পাঠ। তাই সেক্ষেত্রে আমরা অপশান এ নিয়ে নেব সঠিক উত্তরের ক্ষেত্রে। যদি কেউ অপশান সি কে উত্তর করে তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কি হয়েছে না, কবিতাটির চিত্রধর্মিত পটভূমি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। এই যে কবিতার চিত্র, অর্থাৎ আমি যদি পড়ি নিজে হাতে নিজে কাজ, বা আমি পড়লাম মানে অন্যান্য যে সমস্ত কবিতাগুলো রয়েছে, আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, তো যদি এগুলো আমরা পড়ি তাহলে তার যে বিষয়বস্তু যা বলতে চেয়েছে সেগুলো শিক্ষার্থীর সামনে তুলে ধরলাম। আর কি করবে বলেছে, এবং পটভূমি অর্থাৎ কোন সময়কালে কেন রচিত হয়েছিল, কি জন্য হয়েছিল, এই রচিত করার পিছনে কারণ কি ছিল, এই বিষয়বস্তু যখন আমি তুলে ধরবো তাহলে সেটা কিন্তু কখনোই আমার এই জায়গাটায় পৌঁছাবে না যে শিক্ষকের প্রধান কাজ, সেটা কিন্তু আর পৌঁছাবে না। তাই আমার উত্তর হবে অপশান এ সঠিক উত্তর। আই হোপ প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার। তাহলে এবার চলে যাব 51-এর ক্ষেত্রে। কোনো কবিতা মুখস্থ করার ক্ষেত্রে, একটা কবিতা আমি মুখস্থ করব, সেই মুখস্থ করার ক্ষেত্রে কি করবে না, শিক্ষক জোর করে কবিতা মুখস্থ করাবেন শিক্ষার্থীকে, অসম্ভব ব্যাপার। ছাত্ররা সংশ্লিষ্ট কবিতা মুখস্থ করতে বাধ্য হবে না, একদম নয়। মুখস্থ করা বাধ্যতামূলক কোনো দিনের জন্য নয়। তাহলে কি হবে না, শিক্ষার্থী ভালোবেসে কবিতাটি মুখস্থ করবে। অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। যদি কোনো বিষয়ের প্রতি ভালোবাসা না থাকে, সেটার প্রতি অনীহা কিন্তু আমাদের প্রত্যেকেরই চলে আসে। এবার চলে যাও 52-এর ক্ষেত্রে। ভালোবেসে কবিতাটি মুখস্থ করলে শিক্ষার্থীর কি সুবিধা হবে না, মুখস্থ করার শক্তি বাড়বে, কথন দক্ষতার বিকাশ ঘটবে। ভালো করে বুঝবে, ভালোবেসে কবিতাটি মুখস্থ করলে শিক্ষার্থীর কি সুবিধা হবে। অর্থাৎ কোনো কবিতা সে যদি ভালোবেসে মুখস্থ করে তাহলে সেই শিক্ষার্থীর কি হতে পারে, শিক্ষার্থীর কি হতে পারে দেখিনি, কথন দক্ষতার বিকাশ ঘটবে না, পাঠ ভীতি দূরী হবে, অর্থাৎ পাঠের প্রতি যে ভীতি ছিল সেই ভীতিটাকে তার থাকবে না, কবিতা আবৃত্তির ইচ্ছা জাগবে। এই কবিতা আবৃত্তির ইচ্ছা জাগা আর হচ্ছে আমার মুখস্থ করা, এই দুটো পার্টকে যদি আমরা একত্রিত করি তাহলে একটা সিদ্ধান্ত আমাদের আসতে হবে,
সেটা কি হচ্ছে না, যদি আমি ভালোবেসে কবিতাটা মুখস্থ করি সেক্ষেত্রে যে মূল বিষয়টাকে দাঁড়াচ্ছে একটুখানি আমরা দেখে নিচ্ছি, বাবা রে, সেটা হচ্ছে যে মুখস্থ করার শক্তি আবার সবসময়ের জন্য বাড়বে। তার কারণ হচ্ছে যে বিষয়টার প্রতি আমার ভালোবাসা রয়ে গেছে, বিষয়টার প্রতি যেহেতু ভালোবাসা রয়ে গেছে তাই সেক্ষেত্রে ভালোবেসে যাই করব সেটাই একদম পারফেক্ট হবে, রাইট? আমি যদি একটা কাজ করি, যে কোনো কাজ, এই যে আমি ভিডিওটাকে তৈরি করছি, এই ভিডিওটার প্রতি আমার ভালোবাসা যদি থাকে, বিষয়ের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, তাহলে তার প্রতি আগ্রহটা আমার সবসময়ের জন্য বাড়বে। ঠিক এমনটাই এটা আমার ম্যাথের প্রতি আগ্রহ বেশি তাই ম্যাথটা আমার করতে ভালো লাগে, আমার বাংলার প্রতি আগ্রহ বেশি তাই বাংলাটা করতে ভালো লাগে, আমার ইংরাজির প্রতি আগ্রহ বেশি তাই ইংরাজিটা করতে ভালো লাগে। অর্থাৎ এর প্রতি একটা ভালোবাসা রয়ে গেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে আমার এখানে মূল বিষয়বস্তু। এবার চলে যাবো পরের কোশ্চেনের ক্ষেত্রে, 53-এর ক্ষেত্রে। কবিতাটি সম্পূর্ণ শিখনে শিক্ষার্থীর কী লাভ হবে? কী লাভ হবে এটা অবশ্যই প্রত্যেকের জন্য হোমওয়ার্ক রইল, যদিও আমি বলে দিচ্ছি বিষয়বস্তু, আশা রাখছি তোমরা প্রত্যেকে পেরে যাবে। সম্পূর্ণ শিখনের শিক্ষার্থী, কারণ কিন্তু অর্ধ নয়, সম্পূর্ণ বলছে কবিতাটি স্বরূপ উপলব্ধি করবে, অর্থাৎ কবিতার যে বিষয়বস্তু সব কিছু রয়েছে সেগুলোকে জন্মাবে না আবৃত্তি জন্মাবে। সম্পূর্ণ শিখনের ক্ষেত্রে বলছে নিজের মধ্যে আত্মপ্রত্যয় জাগবে অথবা কথন দক্ষতা প্রকাশিত হবে। আই হোপ অপশান সি হবে আমার সঠিক উত্তর। ভেবেছিলাম হোমওয়ার্ক দেবো কিন্তু হলো না, আমি নিজেই ভুলে গিয়ে দাগ করে দিলাম। এবার চলে যাব 54-এর ক্ষেত্রে। 54 দাগের কোশ্চেন কি বলছে? পাঠ উপস্থাপনের পূর্বে পূর্ব জ্ঞান এর সঙ্গে, পাঠ উপস্থানের পূর্বে পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন করা যেতে পারে তার পূর্বেই বলে নিই একটা জিনিস, যে আমি কোন একটা বিষয়বস্তু পড়াচ্ছি, সেই বিষয়বস্তু যখন আমি পড়াচ্ছি তখন আমি শ্রেণীকক্ষে গিয়ে ডিরেক্টলি কিন্তু কোনো প্রকারভাবে সেই বিষয়বস্তু সম্পর্কে পর্যালোচনা করতে পারি না। তার জন্য কি প্রয়োজন হবে না, সেই বিষয়বস্তু সম্পর্কে আমার শিক্ষার্থীর মধ্যে কতটা জ্ঞান আছে সেই জ্ঞানটা কিন্তু আমি যাচাই করে নেবো, যেটাকে আমরা পূর্ব জ্ঞান বলছি। তো দেখে নিই কি করছে। অপশান এ বলছে যে কোনো ধরনের প্রশ্ন করা, না একদমই নাই। আমার বিষয় রিলেটেড যদি না হয় তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু আমি কোনো প্রকারভাবেই করতে পারবো না, কারণ সে জায়গায় কিন্তু আমার রাইটস নেই কোনো প্রকারভাবে। তাহলে কি করব? তাহলে বলছে বিষয়ের সঙ্গে সঙ্গতি প্রশ্ন করা, অর্থাৎ যে বিষয়টা পড়াচ্ছি আমি সেই বিষয়ের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাই কিন্তু আমরা প্রশ্ন করব। আমার মনে হয় আর উত্তর হবে না। দেখিনি বিষয়ের সম্পর্কিত প্রশ্ন না করা, কারণ বিষয়ের প্রশ্ন না করলে কোনো প্রয়োজন নেই। তারপরে বলছে সবগুলি হবে না, কারণ আমি কি করছি পূর্ব জ্ঞান যাচাই করছি এই জায়গাটাকে, পূর্ব জ্ঞানের সঙ্গে আমার উপস্থাপনের যে জায়গাটাকে সেটা কিন্তু রয়েছে। আমরা প্রিপারেশন স্টেজ দেখেছি, এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। 55 কোনো বিষয়টির শিখনের, অর্থাৎ কোন যে বিষয়টি এখানে যে কোনো একটা বিষয় রয়েছে সেই বিষয়টি শিখনের সময় শিক্ষকের থাকা দরকার। এর মধ্যে শিক্ষক কি থাকা দরকার? পাঠ্য বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার অবশ্যই। পাঠ্য বিষয় সম্পর্কে যদি আমার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমি তো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করতে পারবো না। তাহলে আমার প্রথম গল্প হচ্ছে পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। আদর্শ পঠন দক্ষতা, অর্থাৎ দেখা যাচ্ছে আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমার কথাটা ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রবলেম ক্রিয়েট করবে। তারপরে বলছি কবি বা লেখকের উপর উপলব্ধি সম্পর্কে স্পষ্ট ধারণা, আমি যে কবিতাটি পড়াচ্ছি সেই কবিতাটি সম্পর্কে ধারণা, আর সেই কবিতার যে কবি লিখেছেন তার সম্পর্কে ধারণা আমার পরিষ্কার থাকতে হবে, কারণ এই বিষয় সম্পর্কে আমার প্রত্যেকটা শিক্ষার্থীকে জানাতে হবে। তাই সেক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজন। অর্থাৎ আমরা প্রথম থেকেই দেখলাম এ এবং সি পরপর তিনটেই কি হচ্ছে প্রয়োজন হচ্ছে, তাই না? তাহলে যেহেতু তিনটে প্রয়োজন হচ্ছে আমি উত্তর সবগুলোই বলতে পারি, ইয়েস আর নো। ক্লিয়ার হলাম আমরা। এবার চলে যাবো 56-এর ক্ষেত্রে। প্রশ্নকরণ দক্ষতার মধ্যে যেটি একান্ত প্রয়োজন, অর্থাৎ আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নগুলি যখন আমি করতে যাব প্রত্যেকটা সম্পর্কেই, তাহলে আমার কি করতে হবে? প্রথমত ভাষার জ্ঞান থাকতে হবে। সেই ভাষার জ্ঞান যদি আমার সঠিক না থাকে তাহলে আমি কিন্তু বলতে পারবো না। অর্থাৎ অপশান এ হচ্ছে আমার কাছে সঠিক উত্তর। এবার চলে যাবো 57-এর ক্ষেত্রে। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে?
সহজ ভাষা প্রয়োগ করবে, কঠিন ভাষা প্রয়োগ করবে, ব্যাকরণ সমেত সহজ ভাষা প্রয়োগ করবে এবং গুরু গম্ভীর শব্দ প্রয়োগ করবে। দেখো শিক্ষণ ক্ষেত্রে আমরা যখন ভাষা প্রয়োগ করছি, এই ভাষার ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাকরণের যে ভাষার বৈশিষ্ট্য অর্থাৎ আমরা গ্রামাটিক্যাল প্রশ্নের, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন অবশ্যই সেটা কি হতে হবে, সহজ সরল এবং সাবলীল হতে হবে, তবেই কিন্তু সেটা হবে। অর্থাৎ অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার চলে যাবে 58-এর কোশ্চেন। বলছে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষকের বোর্ডের লেখা কি করবেন। দেখো একজন শিক্ষক, আমি ধরো পড়াচ্ছি, তাই সেক্ষেত্রে আমি একজন শিক্ষক এখন এই মুহূর্তে, তা আমি বোর্ডের যত লেখা আছে সমস্ত লেখাগুলো কি আমি রেখে যাব, না লেখাগুলোকে অর্ধেক রেখে অর্ধেক মুছে যাব, না ছাত্রদেরকে বলবো তোমরা লেখাটাকে মুছে দাও, না আমি লেখাটাকে মুছে দিয়ে তারপর বেরোবো। এক কথাই এটা সাধারণ জ্ঞান অর্থে আমি বলবো যে একজন শিক্ষকের উচিত টোটাল বোর্ডটাকে ক্লিন করে নিয়ে যাওয়া। এবার চলো আমাদের আজকের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করে নিই। সেটা কি বলছে, বলছে আর একটা কোশ্চেন আছে, 59 দাগ চলছে। কোনো শিক্ষার্থী বারবার ভুল উত্তর যদি দেয় তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন, ভালো করে বোঝো। কোনো শিক্ষার্থী বারবার ভুল উত্তর যদি দেয় তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন। বলছে তাকে আর জিজ্ঞাসা করবেন না, তাকে আর জিজ্ঞাসা করবেন না, তার উপর খুবই বিরক্ত হবেন, তাকে শারীরিক শাস্তি দেবেন, না আবার বিষয়টি বুঝিয়ে দেবেন। আমি উত্তর করছি অপশান ডি, একটুখানি দেখে নিই কেন করছি। সেটা হচ্ছে তাকে আর জিজ্ঞাসা করবেন না, অর্থাৎ সে যে বারবার ভুল উত্তর দিচ্ছে বলেই তাকে যে আমি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো না, সে কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে, তাহলে এটা অ্যাপ্লাই হচ্ছে না একজন শিক্ষক হিসেবে আমার। তার উপর খুবই বিরক্ত হবেন, অর্থাৎ তার প্রতি যদি আমার বিরক্ত হতে হয় তাহলে অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি কিন্তু কোনো প্রকারভাবেই ক্লাসে জয়েন করতে পারি না। এবার বলছে তাহলে অপশান সি কী হবে, তাকে শারীরিক শাস্তি দেবেন, কারণ এখন অলরেডি তোমরা ভালো করেই জানো যে শিক্ষকের হাতে কিন্তু কোনো লাঠি নেওয়া যাবে না, তাই শাস্তি দেওয়ার কোনো অপশান নেই। আর শাস্তি যখন দেবে তখন শিক্ষার্থী কিন্তু সেই বিষয়ের উপরে ভীতি সন্তুষ্ট হবে, অর্থাৎ বিষয়টার কিন্তু সে বারবার ভুল করবে, অর্থাৎ তার যে জায়গাটা পূর্বে ছিল সেই জায়গা কিন্তু আবার রিপিট হবে। তো সেক্ষেত্রে আজকে আমাদের লাস্ট কোশ্চেন, সর্বশেষ, সেটা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর শিক্ষক কিভাবে নেবেন। একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে থাকবে, কেউ প্রশ্ন করবে, সেই প্রশ্নের যে উত্তরগুলো হবে সেই উত্তরটা কিভাবে নেবে, দেখে নিই কীভাবে নিচ্ছে। সেটা বলছে উত্তরের কিছুটা অংশ বলে শিক্ষার্থী আর বলতে পারলো না, তাহলে একজন শিক্ষার্থী সেই উত্তরটাকে দিচ্ছে, সেই উত্তরটাকে দেওয়ার পরে কি করছে, সে প্রথম শিক্ষার্থী, তাহলে প্রথম শিক্ষার্থী উত্তর দিচ্ছে, কিন্তু কিছুটা উত্তর করার পরে সে আর উত্তর দিতে পারছে না। এইবার এই সুযোগটা নিয়ে কি করছে দ্বিতীয় শিক্ষার্থী, কি করছে, তার যে বাকি উত্তরটা ছিল সেই বাকি উত্তরটা কিন্তু সে বলে দিচ্ছে। এবার কি করছে, আবার এই প্রথম শিক্ষার্থী, অর্থাৎ এইটা হচ্ছে প্রথম শিক্ষার্থী, এই প্রথম শিক্ষার্থী কি করছে, আবার বলতে চাইলো শিক্ষকের কাছে। শিক্ষক যখনই বলতে চাইলো শিক্ষার্থী, তখন শিক্ষক কি করলো, তাকে পারমিশন দিল। পারমিশন দেওয়ার ফলে কি করবে, আগের শিক্ষার্থীর কাছে সম্পূর্ণ উত্তরটা তখন কিন্তু শিক্ষক নিয়ে নেবেন। তাহলে ভালো করে বোঝো, এটা দিচ্ছে কেন, কারণ প্রথম যে শিক্ষার্থী যে উত্তর দিয়েছিল অর্ধেক, দ্বিতীয় শিক্ষার্থী তার অর্ধেক উত্তর দিয়েছিল, এইবার আবার প্রথম শিক্ষার্থী কি বলছে, যে সে বলছে যে উত্তরটা এবার আমি বলতে পারবো, তাই শুনে সে সঠিকভাবে উত্তরটাকে প্রয়োগ করছে কিনা, তাই একজন শিক্ষক তাকে জিজ্ঞাসা করার পরে তার উত্তরটাই নেবেন। তো আশা রাখছি ক্লাসটা প্রত্যেকেরই ভালো লাগবে। তো যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, এবং যারা পুরানো ভিডিওগুলো দেখছো প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করব। থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।